সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই আপনার দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতার জন্য কিছু কিছু বিপ্লবী থাকেন। আমাদের বাংলাদেশেও এরকম অনেক বিপ্লবী রয়েছেন যারা দেশকে ভালোবেসে এই আপনার নিজেকে বিলিয়ে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত ব্রিটিশকে তাড়ানোর জন্য, অর্থাৎ ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য যারা আপনার নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে আমি একজন বিখ্যাত ব্যক্তির নাম বলতে চাই, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু। যেই তরুণটি মাত্র 13 বছর বয়সে এই জন্মভূমিকে ভালোবেসে, মাতৃভূমিকে ভালোবেসে, যেই লর্ড আপনার যারা ব্রিটিশ যারা বড় বড় কর্মকর্তা ছিলেন তাদেরকে খুন করার জন্য, বড়লাটকে খুন করার জন্য যে আপনার নিজেকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিলেন, এই ইতিহাস আমি নিজে যখন আমার বয়স মাত্র 5 থেকে 6 বছর, আমি আমাদের একটি পুরাতন বাড়ি ছিল। সেই পুরাতন বাড়ি আমাদের দোতলা বিশিষ্ট সেই টিনের ঘরটি, সেই দোতলার উপরে আমি দেখেছি যে ক্ষুদিরাম বসুর ছবিটা একটা ছোট্ট গ্লাসের ভিতরে আপনার সেটাকে টাঙিয়ে রাখা হয়েছিল। সেটা হয়তো আমার দাদা করেছিল, জনাব সুজাত আলী ভূঁইয়া। আমি সেই ক্ষুদিরাম বসুকে দেখে আমি মাঝে মাঝে দাদাকে বলতাম যে দাদা, এই লোকটা কে, এই ছবিটা কার? তিনি আমার খুব ছোট্ট আকারে উত্তর দিতেন, তিনি একজন বিপ্লবী ছিলেন। তিনি ভারতকে, অর্থাৎ এই আমাদের এই বঙ্গভঙ্গ যখন হওয়ার আগে, অর্থাৎ আমাদের ভারত এবং বাংলাদেশ যখন একসাথে ছিল, তখন এই ব্রিটিশকে তাড়ানোর জন্য তিনি একজন ব্রিটিশ নাগরিককে মারার জন্য যে বোমা তৈরি করেছিলেন, যার কারণে তার মৃত্যু হয়েছে, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছিল। অর্থাৎ তিনি আমাকে এভাবে বোঝাতে চেষ্টা করত। আসলে আমার বয়স তখন অনেক কম ছিল, যার কারণে আমি বিপ্লবী কি আর বর্তমানে যারা রাজাকার, আল বদর, আল শামস বলেন, সেটা কি আমি বুঝতে পারতাম না, জানতাম না। যখন আমি খুব বড় হলাম, যখন আমি ক্লাস 7-8-এ পড়লাম, তখন ক্ষুদিরাম বসু সম্পর্কে, সুভাষচন্দ্র বসু হিসাবে বসুকে, ভগৎ সিংকে এবং রানী লক্ষ্মীবাই, যারা ভারতের সবচেয়ে বড় বড় আপনার বিপ্লবী ছিলেন, বলি গঙ্গাধর তিলক এবং মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মঙ্গল পাণ্ডে এবং চন্দ্রশেখর নামে অনেক ব্যক্তির নাম আমরা তখন শুনতে পেয়েছি এবং ইতিহাসে পড়েছি। আসলে আমরা যে বাঙালি, আমাদের রক্তে যে একটা বিপ্লবী রক্ত বয়ে চলছে, সেইটা আমরা হয়তো বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা নিজের স্বার্থ ছাড়া আসলে কোনো কিছুই বুঝি না। 5ই আগস্টের যে বিপ্লব, যারা বর্তমানে এই সংবিধানকে চেঞ্জ করতে চাচ্ছে, জাতীয় পতাকাকে চেঞ্জ করতে চাচ্ছে, তারপর আপনার এদেশের অনেক কিছু নিয়ে সংস্কার করতে চাচ্ছে, আমরা মনে করি যে তারা যেসব ইস্যুতে কথাবার্তা বলেন, এই কথাবার্তা মূলত ব্যক্তি স্বার্থেই বেশিরভাগ বলে থাকেন। যদি আজকে এই 5ই আগস্টের যে বিপ্লব, যারা 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে এই দেশে একটি হয়তো সুস্থ রাজনীতি ফিরে আসবে, এদেশের মানুষ হয়তো এই বিপ্লবীদের দ্বারা দেশে একটা শান্তি শৃঙ্খলা হয়তো চলে আসবে, কিন্তু আসলে এটা আমাদের একটি ভুল ধারণা ছিল, আমাদের ভুল একটি মন্তব্য ছিল,
এই ভুল থেকে আমাদের একটি শিক্ষা নেওয়া উচিত যে আসলে যেই ভারতকে আমরা অনেক সময় অনেক কথাই বলে থাকি, কিন্তু আপনারা একটু যদি ভারতের দিকে তাকান, আমি বিপ্লবীদের কথা, যেই বিপ্লবীদের কথা বললাম, যে সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, রানী লক্ষ্মীবাই, বালি গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহারু, মঙ্গল পাণ্ডে এবং চন্দ্রশেখর সহ হাজার হাজার আপনার বিপ্লবী যেই দেশে জন্ম হয়েছে, এই এত মানুষের ভিড়েও কিন্তু এত বড় একটি রাজ্য, এত বড় একটি রাষ্ট্র, যেই রাজ্যটির সমান আমাদের বাংলাদেশটাও না একটি রাজ্যের সমান, অথচ তাদের মধ্যে যে আন্তরিকতা, তাদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে আন্তরিকতা, সেই আন্তরিকতাটা আমাদের বিপ্লবীদের মধ্যে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে সেটা নেই। আমরা কখনো কখনো বঙ্গবন্ধুকে উল্টাপাল্টা কথা বলছি, জিয়াউর রহমানকে উল্টাপাল্টা কথা বলছি, এরশাদকে উল্টাপাল্টা কথা বলছি, কখনো কখনো আমাদের অনেক বড় বড় রাজনীতিবিদদের নিয়ে আমরা আলোচনা সমালোচনা করছি, অনেককে ফাঁসি দিয়েছি, অনেককে ফাঁসির কাস্টে ঝুলেছে, বিচার অবিচার নির্বিচার আপনারা যে যেভাবে বলেন না কেন। আসলে এই বিষয়গুলো আমরা যদি একটু চিন্তা করি যে আসলে কি আমরা এদেশের যে নাগরিক, আমরা একজন মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আমরা পৃথিবীর বুকে আসলে কখনোই আমরা পরিচয় দিতে পারছি না। তার কারণ আমাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চালচলন এবং রাজনৈতিক পরিস্থিতি, আলোচনা সমালোচনায় আমরা পৃথিবীর বুকে এই মুহূর্তে আমার দৃষ্টিতে আমরা সবচেয়ে নিকৃষ্ট একটি জাতি। একজন আধুনিক সমালোচক বলেছিলেন যে আমরা যে যুগে অধিবাসী হওয়ার দূরদৃষ্টি লাভ করছি, সে যুগে আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান। কথাটা আমি আজ থেকে বহু বছর আগে বইটাতে পড়েছিলাম। আমি এই গল্পটা আগেও বলেছিলাম যে আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন আপনারা হয়তো অনেকেই দেখবেন সদরঘাটে তখন 2 টাকা করে বই বিক্রি করতে, এখনও বিক্রি হয়। এই আপনার 4টা কিংবা 5টার পর বিকাল টাইমে আপনি দেখবেন যে সদরঘাটের রাস্তার মোড়ে মোড়ে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, এই মূল ফটক থেকে একটু দূরে যেখানে ঘোড়ার গাড়িগুলো অপেক্ষা করে মানুষকে যাতায়াত করার জন্য, ঠিক এই জায়গার বাম পাশে আপনার পোস্ট অফিসের সামনে সেখানে পুরাতন বই বিক্রি হয়। আমি সেখান থেকে 2 টাকার একটি বই কিনেছিলাম, অন্তরগ্ন আলোকে, সাক্ষাৎকারমূলক একটি বই পড়েছিলাম। আমি আমার ওই লেখকটার কথা মনে নেই, তিনি বলেছিলেন যে আমরা যে যুগে অধিবাসী হওয়ার দূরদৃষ্টি লাভ করছি, সে যুগে আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান। কথাটা আমি তখন না বুঝলেও পরবর্তীতে বিষয়টা আমি বুঝতে পেরেছিলাম যে আসলেই আমরা এই মুহূর্তে যে আমরা যেভাবে আমরা বাঙালি হিসেবে পরিচয় দিই, আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই, আসলে আমরা আসলেই দুশ্চরিত্র সন্তান। তার কারণ আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ নেই, আমাদের মধ্যে কোনো এই আন্তরিকতা নেই, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। আমরা কেউ কাউকে, কোনো নেতা, আপনার কোনো বিপ্লবীকে কিংবা এদেশের কোনো রাজনীতিবিদকে, যারা এদেশের এই মুক্তিযুদ্ধের সময় যাদের অবদান অনেক বেশি, তাদের মতো ব্যক্তিদেরকেও আমরা কটু কথা বলতে আমরা কখনো ছেড়ে দিই না। এটাই হচ্ছে আমাদের যে এই লেখক বলেছেন আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান। আমি খুব আক্ষেপের সাথে আজকে কথাটা বলছি, যদিও আমার কথায় কোনো কিছু যায় আসে না, বাংলাদেশের একটি আমার কথায় কোনো কিছু আসবে যাবে না, কিন্তু তারপরও খুব দুঃখের সাথে কথাগুলো বলছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু ভাঙনের খেলাটাই দেখেছি, আসলে গড়ার খেলাটা আমরা কখনো দেখিনি। আপনারা দেখেন ভারতের প্রত্যেকটা অফিস আদালতে আমি দেখেছি যে মহাত্মা গান্ধীর পাশাপাশি অনেক নেতাদের ছবি রয়েছে, কেউ কখনো কারো ছবি এই আপনার অপমান করেনি, নামায়নি। কারণ একটাই, তাদের মধ্যে শ্রদ্ধাবোধ আছে। আসলে আমি যদি আপনারা মনে করেন যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছি, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলছি, এরশাদকে নিয়ে কথা বলছি, আসলে কথাটা এরকম নয়।
আপনি যদি আজকে আপনি যে তরুণ প্রজন্মকে আপনি যেই শিক্ষাটা দিবেন, আগামীতে যখন এই তরুণরা যখন যুবক হবে, যখন বৃদ্ধ হবে, তখন কিন্তু আপনাদেরকে সেই শিক্ষাটাই দিবে। সেই শিক্ষাটার প্রতিফলনই আপনারা পাবেন। আপনারা যদি তাকে ঢিল ছুঁড়তে শেখান, তাহলে তারা ঢিলেই ছুঁড়বে। তাদেরকে যদি আপনারা বুকে টেনে নিতে শেখান, তাহলে বুকে টেনে নিবে। যদি তাদেরকে ভালোবাসতে শেখান, তারা ভালোবাসতেই শিখবে। আসলে আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে, আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে, যাদের আত্মত্যাগের কারণে, যারা এদেশের বিপ্লবী ছাত্রনেতা, যারা এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা আন্দোলন করেছে, এই আওয়ামী লীগ সরকারের মতো একটি সরকারকে হটিয়ে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এই মুহূর্তে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই, অর্থাৎ মাত্র 6 মাস চলছে, এই 6 মাসের মধ্যেই কিন্তু এই বিপ্লবীরা অনেক বিতর্কিত, অনেক আলোচিত, অনেক সমালোচিত। তার একটাই কারণ হচ্ছে তাদের ব্যক্তিগত চরিতার্থ, তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে তারা রাজনীতির মাঠকে আবারও নিজের হাতে কবজা করার জন্য যে আপনার কর্মপ্রচেষ্টা চালাচ্ছে, তার কারণে আজকে তারা সবচাইতে বেশি বিতর্কিত, আলোচিত, সমালোচিত এবং ঘৃণিত। তারা এই নির্বাচন নিয়ে অনেক কথাই বলেন, তারা সংস্কার নিয়ে অনেক কথাই বলেন। আসলে যেই সংস্কারটা করার কথা ছিল, আমরা কিন্তু সংস্কারের আপনার একেবারে এই 100 ভাগের 1 ভাগও এখন আমরা দেখতে পাচ্ছি না যে আসলে সংস্কার বলতে তারা কি বোঝাতে চেয়েছিল, কিভাবে সংস্কার হবে, কোন গাইডলাইন্সে সংস্কার হবে। এই বিষয়টা আমাদের হয়তো বুঝতে আরও 10 বছর সময় লাগবে, যখন আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলব। অন্তর্বর্তীকালীন সরকার নিজেও একজন বিতর্কিত এই মুহূর্তে। তার কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এই ক্ষমতার বাহিরে ছিলেন, তখন কিন্তু তারা অনেক কিছু নিয়ে সমালোচনা করছেন। বিদ্যুৎ নিয়ে সমালোচনা করছেন, বিদ্যুৎ কেন দাম বাড়ছে। গ্যাস নিয়ে সমালোচনা করেছেন, গ্যাসের দাম কেন বাড়ছে। আবার অনেক সময় তারা এদেশের এই নিত্যপণ্য, যেমন চাল, ডাল, চিনি, তেল, আপনার যেগুলো আমাদের নিত্যপণ্যগুলো রয়েছে, এই নিত্যপণ্য নিয়েও কিন্তু তারা অনেক সময় সমালোচনা করেছেন সরকারের। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে নিত্যপণ্য, যে লাগামহীন আপনার মূল্য বৃদ্ধি, এই সব কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি ব্যর্থতা রয়েছে, সেটার প্রমাণ কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। কেউ কথা বলুক আর না বলুক, কমপক্ষে যারা আলোচনা করে, যারা এদেশের সাংবাদিক, এদেশের সাহিত্যিক, এদেশের সুশীল সমাজের ব্যক্তিত্ব, তারা কিন্তু কথা বলে। আপনারা দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একটি জিনিসের দামও কমাতে পারেনি, বরঞ্চ বেড়েছে। আমরা কিন্তু এটা আশা করিনি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে সংস্কারের কথা বলেছিল, তারা কিন্তু এই মুহূর্তে অনেক নেতাই ক্ষমতায় আছেন। তারা মন্ত্রী পদমর্যাদায় এই আপনার সরকারি সব কিছু ভোগ করছে, বহন করছে। তারাও কিন্তু এখন এই মুহূর্তে কোনো কিছুই করতে পারেনি। আসলে একটি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন, আমার মনে হয় না তাদের সেই বিষয়টা আছে। আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি নিয়ে আলোচনা করি। আমি সবার যে যতটুকু করেছে তার ব্যাপারে আলোচনা করি, আবার সমালোচনা করি। এতে আমাকে নিয়ে কেউ, আমি মনে করি যে আমাকে নিয়ে কেউ বিভ্রান্তিমূলক কথা বলবেন না। তার কারণ আমি সবাইকে নিয়ে আলোচনা করি, আবার সমালোচনাও করি। আজকেও এর বিপরীত করছি না। তো আপনারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে ব্যর্থতাটা, সেটা হচ্ছে এই বিভিন্ন এই যে আপনার মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধিটা তারা কিন্তু কমাতে পারেনি, বরঞ্চ এই 5 মাসে বৃদ্ধি অনেক হারে বেড়েছে। তারপরও আবার এই কয়েকদিন ধরে তারা যে এই নতুন বাজেটের কথা বলছেন, যে নতুন কর আরোপ করতে যাচ্ছে নতুন করে, সব কিছুতেই এই বিষয়টাও কিন্তু জনগণের মাথায় রাখতে হবে এবং
জনগণকে একটি জিনিস বুঝতে হবে যে আসলে আমরা কোন দেশে বাস করছি, বিপ্লবের নামে কি হচ্ছে। এই বিপ্লবীরা যদি সত্যিকারীভাবে সংস্কার করতে চায়, অবশ্যই দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং এই দেশে প্রত্যেকটা সেক্টরে আপনার দুর্নীতিটা কমে যাবে। এটাই কিন্তু আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।